প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যতগুলো আগে সমস্যা ছিল সে সমস্যাগুলো আর থাকবে না। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনেই দেখবে। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে এ সমান সমান এক্স বিলংস টু এন যেন -3 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 5। এখন আমাদের প্রথমে বুঝতে হবে এক্স বিলংস টু এন দ্বারা কি বুঝিয়েছে। এক্স বিলংস টু এন, এখানে এই চিহ্নটিকে বলা হয় বিলংস টু। এই চিহ্নটিকে বিলংস টু বলা হয়। আর এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই এক্স এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো, এই যে এন আছে, এন সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10, এই রকমের সামনে যে অসংখ্য অঙ্ক বা সংখ্যা আছে সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন দেখো, এখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা হলো এক্স এর উপাদানগুলো -3 এর থেকে বড় হবে। এখন এটা বড় হবে কিভাবে বুঝলাম, এখানে একটি চিহ্ন দেওয়া আছে, দেখো এই চিহ্নের ডান পাশে দেওয়া আছে এক্স, বাম পাশে দেওয়া আছে -3। এই চিহ্নটি যেদিকে মুখ করে থাকে মূলত আমরা বুঝে থাকি সেই দিকটা বড় হয়। যেমন এখানে এই চিহ্নটি এক্স এর দিকে মুখ করা আছে, এর জন্য বোঝাচ্ছে এক্স এর উপাদানগুলো বড়, তার থেকে বড়, এই -3 এর থেকে বড়। তার মানে আমরা বুঝলাম এক্স এর উপাদানগুলো অবশ্যই -3 এর থেকে বড় হতে হবে। এরপরে শর্তটা হচ্ছে 5 এর সমান অথবা এর থেকে ছোট। কিভাবে দেখো, এখানে দেওয়া আছে x লেস দ্যান ইকুয়াল 5, অর্থাৎ 5 এর সমান অথবা এর থেকে ছোট হতে হবে। যেহেতু x টা বাম পাশে আছে তার মানে বোঝাচ্ছে 5 এর থেকে ছোট হতে হবে। এবং এখানে নিচে আরেকটি দাগ দেওয়া আছে, এটা দ্বারা বোঝায় সমান, তার মানে বোঝালো 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট। এখন আমরা দেখি কোন কোন সংখ্যায় শর্ত পূরণ করে। এখানে আমরা প্রথমে লিখে নিলাম n সমান সমান 1 2 3 4 5 6 এগুলো আছে। এখন দেখো, প্রথমে -3 এর থেকে বড় সংখ্যা কি কি আছে। -3 এর থেকে বড় সংখ্যা হচ্ছে -2 -1 0 1 2 3 4 5। আচ্ছা, এখানে আমরা একটু সংখ্যা রেখা ব্যবহার করি, আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। দেখো, আমরা যদি সংখ্যা রেখা আলোচনা করি তাহলে মাঝখানে আমরা শূন্য ধরে নিলাম। এখানে ইনফিনিটিভ প্লাস, ইনফিনিটিভ মানে হচ্ছে অসংখ্য বা অসীম, এখানেও ইনফিনিটিভ, এটা মাইনাস 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। এখন দেখো, এখানে ডান পাশের গুলো হচ্ছে ধনাত্মক আর বাম পাশের গুলো হচ্ছে ঋণাত্মক, আর এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে এখানে বলেছে -3 এর থেকে বড়। সব সময় ডান পাশের সংখ্যাগুলো বড় হয়, যেহেতু -3 দেওয়া আছে। এখানে দেখো -3, এই -3 এর পরে যা আছে সেগুলো সবই বড়। তাহলে -3 এর পরে -2 আছে, এরপরে আছে -1 0 1 2 3 4, এগুলো হচ্ছে বড়। তা এই জন্য আমরা লিখলাম -3 এর থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে -2 -1 0 1 2 3 4 5 ডট, এরকম অসংখ্য আসতে থাকবে। এরপরে শর্ত হচ্ছে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট। তাহলে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট হলো, এখানে অবশ্যই 5 লিখতে হবে। 5 অর্থাৎ 5 4 3 2 1 0 -1 -2 -3 -4, এরকম অসংখ্য আসতে থাকবে। দেখো, এখানে আমরা যদি ছোট বলি তাহলে ছোট সংখ্যাগুলো হচ্ছে বাম দিকে, ডান থেকে বামে আসবে। তাহলে 5 এর সমান অথবা ছোট 5 6 এই যে সরি 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট 5 4 3 2 1 0 -1 -2 -3, এরকম অসংখ্য আসতেছে। কিন্তু এখন আমাদের দেখতে হবে কোনটা এই শর্ত পূরণ করে, কোন কোন সংখ্যা এই শর্ত পূরণ করে। -2 -1 0 1 2 3 4 5, তাহলে আমাদের
এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। এর সমান আমরা লিখতে পারি -2 -1 0 1 2 3 4 5। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। খ নম্বরে বলেছে b = x belongs to z, যেন x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান ইকুয়াল 50। অর্থাৎ এখানে দেখো x belongs to z, আগে তোমাদেরকে এই চিহ্নটি বুঝতে হবে। এই z দ্বারা কি বুঝিয়েছে? আমরা যদি এই চিহ্নগুলো না বুঝি তাহলে কিন্তু অঙ্কের সমাধান করতে পারবো না। আমি ক নম্বরে বলেছিলাম n = স্বাভাবিক সংখ্যা, আর z = পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখন দেখো এই পূর্ণ সংখ্যাটা আসলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস প্লাস যত ধরনের সংখ্যা আছে। যেমন এখানে আমি লিখেছি দেখো -3 -2, এখানে ডট ডট হবে, সরি, -3 -2 -1, এরকম অসংখ্য। তুমি যদি বামে যেতে থাকো তাহলে কি কি আসে দেখো, -4 -5 -6 -7, এরকম আসতেই থাকবে। আর আমরা যদি ডান দিকে যাই সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 এবং শূন্য কিন্তু পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে, আমি এখানে অঙ্ক করার সুবিধার্থে -3 থেকে লিখেছি, আগে ডট ডট দিয়ে নিয়েছি, -3 -2 -1 0 1 2 3 4 5 ডট ডট, এরকমটা। এরপরে দেখো বলছে x মৌলিক সংখ্যা, এর x এর উপাদানগুলো অবশ্যই কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। এখন মৌলিক সংখ্যা কি কি, এটাও একটা বোঝার বিষয়। আমরা অনেকেই জানি না মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, যদি তুমি 5 ধরে নাও তাহলে দেখো 5 এর গুণনীয়ক কিন্তু 1 এবং 5। তারপর আমি যদি 7 বলি, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। এই 1 এবং 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা কিন্তু 7 এর গুণনীয়ক নয়। এর জন্য 7ই হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যদি অন্যভাবে বলতে চাই সেক্ষেত্রে এইভাবে বলতে পারি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি বিভাজ্য হবে না, এরকম সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে আমরা মৌলিক সংখ্যাকে কি লিখতে পারি? 2 3 5 7 11 13, এরকম আসতে দেখবে, 17 আছে, 19 আছে, এরকম, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে শর্ত দিয়েছে দেখো, বলছে x স্কয়ার লেস দ্যান ইকুয়াল 50। অর্থাৎ এই যে x এর উপাদানগুলো, এগুলোকে বর্গ করলে সেটা অবশ্যই 50 এর সমান অথবা 50 এর থেকে ছোট হতে হবে। আমি ক নম্বরে দেখিয়েছিলাম এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়, এটাকে মূলত লেস দ্যান বলে। এই পাশে যেহেতু 50 আছে আর এখানে যেহেতু x স্কয়ার আছে, এর মানে বোঝাচ্ছে এটা 50 এর থেকে ছোট হবে। x এর মানগুলো, এই x স্কয়ারের মানগুলো অবশ্যই 50 এর থেকে ছোট হবে। আর এখানে যেহেতু নিচে সমান একটা চিহ্ন এরকম দাগ দেওয়া আছে, এর মানে বোঝাচ্ছে এটি 50 এর সমান অথবা 50 এর থেকে ছোট। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে নিলাম। এখন দেখো এখানে আমি 2 লিখেছি, যখন x = 2, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমি -3 -2 -1 এগুলো লিখেছি, এখানে কেন আমি x = -3 কেন লিখলাম না? এর কারণ হলো দেখো, এখানে একটা শর্ত দিয়েই দিছে যে x এর উপাদানগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তুমি চাইলেও -3 -2 -1 এগুলো লিখতে পারবে না, কারণ এগুলো কোনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কখনো কখনো ঋণাত্মক হতে পারে না। এর জন্য আমাদের এখানে 2 থেকে শুরু করতে হয়েছে, যেহেতু এখানে মৌলিক সংখ্যা বলে দিছে। তাহলে যখন x = 2, তখন x স্কয়ার সমান কি আসবে দেখো, 2 স্কয়ার = 4। এটা কিন্তু 50 এর থেকে ছোট, তার মানে আমাদের এটি শর্ত পূরণ করেছে। এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3। তাহলে যখন x = 3, তখন
এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার, 3 কে বর্গ করলে 9 হয়, যেটা 50-এর সমান অথবা এটা ছোট বলতে পারি, এটা 50-এর থেকে ছোট, তাহলে এটা আমাদের শর্ত পূরণ করেছে। দেখো এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5। আমরা যদি 5 নিই, যখন x সমান সমান 5, তখন এক্স স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, 5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 25, যেটা 50-এর থেকে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করেছে। এরপরে দেখো মৌলিক সংখ্যা আছে 7, তাহলে যখন x সমান সমান 7, তখন এক্স স্কোয়ার সমান সমান 7 স্কোয়ার, এটা কিন্তু 49 হয়, 49, যেটা শর্ত পূরণ করে, কারণ হচ্ছে 50-এর থেকে 49 ছোট, তাহলে এটা আমাদের শর্ত পূরণ করেছে। এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি 11 নিই, যখন x সমান সমান 11, তখন এক্স স্কোয়ার সমান সমান 11 স্কোয়ার সমান সমান 121, অর্থাৎ 121, যেটা শর্ত পূরণ করে নাই, কারণ হলো এই 121, 121, এটা 50-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমাদের এটা শর্ত পূরণ করে না। এখন আর আমাদের করার দরকার নেই, এর কারণ হলো যেহেতু 11-এর থেকে 13 বড়, তার মানে হলো এটাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই 50-এর থেকে বড় হবে। এরপরে যে মৌলিক সংখ্যাগুলো আছে, এটাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই 50-এর থেকে বড় হবে, যার জন্য এখানে আমরা লেখা বন্ধ করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো 2, 3, 5, 7, কারণ হলো এই 4টি সংখ্যা আমাদের শর্ত পূরণ করেছে। তাহলে আমরা বি কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আমরা অ্যান্সার পাবো 2, 3, 5, 7। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। গ নাম্বার প্রশ্নে বলেছে সি সমান সমান এক্স বিলংস টু জেড, যেন এক্স টু দি পাওয়ার 4 লেস দ্যান 264, অর্থাৎ 264। এখন দেখো এখানে বলেছে এক্স বিলংস টু জেড, মানে হচ্ছে এক্স এর উপাদানগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আমি খ নাম্বারে বলেছিলাম জেড সমান সমান পূর্ণ সংখ্যার সেটকে বোঝায় এবং এন সমান সমান স্বাভাবিক সংখ্যাকে বোঝায়। তাহলে এক্স এর উপাদানগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার সেট হতে হবে বা পূর্ণ সংখ্যা হতে হবে। আরেকটা শর্ত দেওয়া আছে, শর্তটা হলো এক্স এর উপরে পাওয়ার যদি আমরা 4 দিই, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা অবশ্যই 264 এর থেকে কম হতে হবে। এখন পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক ও শূন্য, এগুলো নিয়ে যে সকল সংখ্যা আছে। তাহলে এগুলো হলো -3, -2, 1, 0, 1, 2, 3, 4, এগুলো সামনে এই যে 1, 0, 1, 2, 3, 4, 5, 6 ডট ডট দিয়ে রাখছি, কারণ হলো এরপরে আরো অনেক সংখ্যা আছে, এখানেও বাম পাশে আরো অনেক সংখ্যা আছে যেগুলো আমি আর লিখলাম না। এখন এখানে আমাদের এই শর্তটা যাচাই করতে হবে, কোন কোন সংখ্যা এই শর্তগুলো যাচাই করে। প্রথমে আমরা শূন্য থেকে শুরু করব। শূন্যর উপরে পাওয়ার 4 মানে হচ্ছে, দেখো শূন্যর উপর পাওয়ার 4 এর মানে হচ্ছে শূন্য 4 বার গুণ, 4 বার গুণ করলে কিন্তু শূন্যই হয়। পাওয়ার 4 মানে হচ্ছে 4 বার গুণ, পাওয়ার যদি এখানে 3 থাকতো সেক্ষেত্রে 3 বার গুণ করতে হতো। তাহলে শূন্যকে আমরা যদি 4 বার গুণ করি তাহলে এটা শূন্যই হয়, যা 264 এর থেকে ছোট, তাহলে আমাদের এটি শর্ত পূরণ করেছে। এরপরে আছে অন, অনকে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে অনই, যেটা 264 এর থেকে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করলো। এখন দেখো পূর্ণ সংখ্যা কিন্তু এখানে -1ও আছে, সেক্ষেত্রে আমরা -1 এর উপরে পাওয়ার 4 দিয়ে দেখি কত হয়, এটা অ্যান্সার আসে অন, এটা 264 এর থেকেও ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করেছে। এরপরে আমরা 2 দিয়ে দেখব, 2 উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে অ্যান্সার আসে 16, এটা 264 এর থেকে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করলো। এরপরে আমরা -2 দিয়ে দেখবো, -2 দিয়ে যদি দেখি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 16, এটাও 264 এর থেকে ছোট। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে আসলে এখানে তো আমি -2 লিখলাম, -2 এর উপর যদি পাওয়ার 4 দিই তাহলে এখানে 16 কিভাবে আসে? এখানেও যেহেতু 2 এর উপর পাওয়ার 4 দিয়েছি 16 হলো, এখানে তো মাইনাস আসার কথা, এখানে মাইনাস কেন আসলো না? এরকম একটা প্রশ্ন থাকে অনেকের মনে। তাহলে যাদের মনে প্রশ্নটা আছে তারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে এই যে পাওয়ার 4 আছে, আমি যদি -2 ধরে নিলাম,
-2 ধরে নিই, তাহলে -2 উপর যদি পাওয়ার 4 দিই, পাওয়ার 4, এ 4 মানে হচ্ছে 4 বার গুণ। এখন এখানে তুমি 4 বার গুণ করে দেখো তো, -2 গুণ -2 গুণ -2 গুণ -2, এখানে মাইনাস কয়বার গুণ আছে? 4 বার, একবার, দুইবার, তিনবার, 4 বার। এখন এই দুইটা আর এই দুইটা আমরা একটু আলাদাভাবে গুণ করে দেখি বোঝার সুবিধার্থে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস গুণ করলে কি হয়? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। বুঝতে পেরেছো আশা করি। আরেকটা সহজ টেকনিক হলো, সব সময় একটা জিনিস মাথায় রাখবে, মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয়, আবারও বলতেছি, মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সারটা প্লাস আসবে। যেমন দেখো, এখানে -2 লিখছি, এই যে -2 উপর পাওয়ারটা কি আছে? 4, এটা কিন্তু জোড় সংখ্যা। এখানে আমি যদি -2 উপরে পাওয়ারটা যদি 6 দিতাম, তাহলে এটা অবশ্যই কি আসতো? প্লাস আসতো। আবার এখানে আমি যদি এইভাবে লিখতাম -2 এর উপরে পাওয়ার দিলাম 5, এখানে 5টা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এখানে অ্যান্সারটা আসবে মাইনাসের, মাইনাস দিয়ে যে কোনো কিছু আসবে এখানে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো, এরপর আমরা 3 নিব। 3 কে যদি আমরা পাওয়ার 4 বার গুণ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 81, যেটা 264 এর থেকে ছোট। তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করলো। যতক্ষণ পর্যন্ত আমরা 264 এর থেকে ছোট সংখ্যা পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই অঙ্ক করতেই থাকবো। দেখো, এরপরে -3 যদি আমরা নিই, -3 নিলে আমাদের অ্যান্সার আসে 81, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করেছে, যেটা 264 এর থেকে ছোট। এরপর আমরা 4 নিয়ে দেখলাম, 4 নিলে কত আসে? 256, যেটা 264 এর থেকে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করেছে। তাহলে -4 দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 256, যেটা আমার 264 এর থেকে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত পূরণ করলো। এরপরে আমরা 5 নিয়ে দেখবো। 5 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই, তাহলে আমাদের অ্যান্সার আসবে 625, যেটা 264 এর থেকে বড়, তাহলে এটা আমাদের শর্ত পূরণ করেনি, এই জন্য আমরা এরকম একটা দাগ দিলাম। আর -4 দিলেও একই অ্যান্সার আসবে 625, যেটাও শর্ত পূরণ করে, এটাও পূরণ করেনি, এটাও পূরণ করেনি। তাহলে এগুলো আর করার দরকার নেই পরে, কারণ আমরা পরে যত সংখ্যা নিতে থাকবো সবগুলোই কিন্তু 264 এর থেকে বেশি হতে থাকবে, তাহলে সেগুলো আমাদের শর্ত পূরণ করবে না। তাহলে আমাদের অ্যান্সার কি কি হয় দেখো, 0 0 অবশ্যই আসবে, তারপরে +1 -1, তাহলে +1 -1, এরপর আমরা 2 +2 -2 পেলাম, তাহলে +2 -2, আর 3 -3 পেলাম, তাহলে 3 -3, তারপরে পেলাম 4 -4, 4 -4, আর কোন সংখ্যা আমাদের শর্ত পূরণ করে না, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। তাহলে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এইটুকুই পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটি দ্বারা অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে তোমাদের এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা পরবর্তী ভিডিওতেও একইভাবে আমার সাথেই থাকবে।